দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। ধারাবাহিকভাবে দেশে কমছে বিদেশি বিনিয়োগ, পরিবেশ উন্নতি করা না গেলে পরিস্থিতি আরও খারাপের শঙ্কা। 10,68,000 শিশু ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত 1 লাখকে বাইরে আনতে নেওয়া হয়েছে নতুন প্রকল্প। 2030 সাল নাগাদ সুনীল অর্থনীতির আকার দাঁড়াবে $3 ট্রিলিয়ন, সমুদ্রের পরিবেশ সুরক্ষার তাগিদ। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বৈদেশিক মুদ্রার সংকট, নীতির ধারাবাহিকতা না থাকা আর কর ব্যবস্থার ভোগান্তির কারণে দেশে বিদেশি বিনিয়োগ কমছে। দেশের ব্যবসার পরিবেশ মূল্যায়ন করে এমন কথাই জানিয়েছে উদ্যোক্তা আর অর্থনীতিবিদরা। তাদের মতে পরিকল্পনা করে বিনিয়োগের পরিবেশ উন্নতি করা না গেলে সামনের দিনে পরিস্থিতি আরও খারাপ হবে। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত। নতুন করে বিনিয়োগ করা কিংবা চলমান ব্যবসার আয়ের অর্থ আবারও লগ্নি করা, বিদেশি প্রতিষ্ঠানের এমন দুই ধরনের অর্থায়নই এফডিআই বা সরাসরি বৈদেশিক বিনিয়োগের হিসাবে নেওয়া হয়। গেল বছর অর্থাৎ 2023 সালে দেশের নতুন পুরাতন সব ধরনের বিনিয়োগই কমেছে আশঙ্কাজনক হারে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আংটাডের হিসাবে দেশে 2023-এ এই বিনিয়োগ এসেছে $340 লাখ। তার আগের বছর অর্থাৎ 2022-এ যার পরিমাণ ছিল প্রায় $348 কোটি। অর্থাৎ বছরের ব্যবধানে দেশে এফডিআই কমেছে 13.67%। বর্তমানে যে আমাদের লজিস্টিক্স ইনফ্রাস্ট্রাকচার আছে এবং লজিস্টিক ম্যানেজমেন্ট যেভাবে হচ্ছে, এটা আসলে এফডিআইকে সাপোর্ট করছে না। আমাদের অনেক সুন্দর সুন্দর পলিসি আছে, এমনকি আমাদের লজিস্টিক্সে কিন্তু নতুন একটা পলিসি তৈরি হয়েছে, কিন্তু আমাদের এখানে পলিসিগুলো ইমপ্লিমেন্টেশন হয় না। এই জিনিসগুলো আসলে আমাদেরকে এফেক্ট করছে। ম্যাক্রো ইকোনমি ভালো নেই, ডলারের যে সমস্যা সেটার কারণে ইম্পোর্ট, ক্যাপিটাল মেশিনারি, র মেটেরিয়াল ইম্পোর্ট, সেগুলো একটু কিছুটা হলেও রেস্ট্রিক্টেড আছে। এটা একটা সমস্যা। এখানে যারা আছে ব্যবসা করছে বিদেশিরা, তাদের প্রফিট রিপ্যাট্রিয়েট করতে পারছে না, সেটা একটা ডিসকারেজমেন্ট তাদের জন্য। দেশে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে 2041 সাল নাগাদ 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ শুরু করেছে সরকার, যার মধ্যে 97টি নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে এরই মধ্যে, যেখানে 68টি সরকারি আর বাকিগুলো বেসরকারি। এই অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্যে সরকারি বেসরকারি মিলিয়ে মোট 29টি ভূমি অধিগ্রহণ, প্রস্তুতকরণ সহ অন্যান্য কাজ চলমান রয়েছে। চট্টগ্রামের মিরেরসরাই, ফেনী সহ মোট 11টি স্পেশাল ইকোনমিক জোন বিনিয়োগের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে, যেখানে বিনিয়োগকারীদের নানামুখী সুবিধা দিয়ে আসছে সরকার। তারপরও কেন কমছে বিনিয়োগ? শুধু জমির প্রাপ্যতা আমি ঠিক করব, কিন্তু ধরেন আমি আমার ওভারঅল বিনিয়োগ পরিবেশ যদি ঠিক না হয়, আমার যদি আমদানি বাধাগ্রস্ত থাকে, আমার যদি রেগুলেটরি এক্সপিরিয়েন্সটা সুখকর না হয়, তাহলে তো লাভ হবে না। এখানে আমরা ইউটিলিটি কিন্তু ঠিকমতো এনশিওর করতে পারিনি। এই জিনিসগুলো আসলে আমাদের এনশিওর করা দরকার। এগুলো এনশিওর করতে না পারলে আপনি এফডিআইকে আপনি আকৃষ্ট করতে পারবেন না। আমাদের কাস্টম ভ্যাট যেভাবে আপনার অত্যাচার করে মানুষের উপরে, তাদের যে অ্যাটিটিউডটা, এটা কিন্তু আসলে এক্সিস্টিং ইনভেস্টরদেরকে এফেক্ট করে। নতুন বিনিয়োগের পাশাপাশি এফডিআই স্টক বা মোট বিনিয়োগের স্থিতিও কমে গেছে। গত বছর বিনিয়োগের স্থিতি কমে $2,054 কোটি নেমেছে, যা 2022-এ ছিল $2,075 কোটি। এমন বাস্তবতায় ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের কাছে প্রশ্ন ছিল, প্রস্তাবিত বাজেটে বেসরকারি বিনিয়োগের লক্ষ্য বাস্তবায়ন কতটুকু সম্ভব? বেসরকারি বিনিয়োগ 27.5% ধরেছে, এটা অর্জন করা সম্ভব না বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে। আরেকটা দীর্ঘমেয়াদী টার্গেট আছে আপনার 8-5 ইয়ার প্ল্যানে আছে, সেখানে যে বা 2041 ভিশন 2041 সেখানেও আছে। তো ওইখানে যেই টার্গেটগুলো আছে আমরা তার কাছাকাছিও নাই। তো এই তিনটা যুদ্ধের কারণে কিন্তু ওয়ার্ল্ড ইকোনমিতে কিন্তু এটা এফেক্ট করেছে মারাত্মকভাবে। সুতরাং এটাও কিন্তু একটা বড় ব্যাপার, কিন্তু ইনভেস্টমেন্ট একটু শ্রিঙ্ক করার। তো সেটার কারণে কিন্তু 24-এ যে আমার 23 থেকে ভালো হবে সেটা আমি আশা করি না। তো আমরা যদি 23টাকেও ধরে রাখতে পারি তাহলেও কিন্তু মন্দ হয় না। হিসেব বলছে 2018 সাল থেকে এখন পর্যন্ত দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে $1,702 কোটি। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। শিশু শ্রম নিরসনে 1 লাখ শিশু শ্রমিককে নতুন প্রকল্পের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার, যার আওতায় এসব শিশুদের প্রয়োজনীয় শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বুধবার রাজধানীতে শিশু শ্রম নিরসন বিষয়ক এক কর্মশালায় এমন তথ্য জানানো হয়। এ সময় বক্তারা বলেন, নির্দিষ্ট মন্ত্রণালয়ের একার পক্ষে শিশু শ্রম বন্ধ করা সম্ভব নয়। এজন্য সমাজের সব স্তরের মানুষকে সচেতন হতে হবে। মোটরসাইকেলের ওয়ার্কশপ, লেগুনার সহকারী কিংবা অটোমোবাইল, এমন 43 ধরনের কাজের সাথে জড়িত দেশের 5.4% শিশু শ্রমিক, যাদের মধ্যে 82% পুরুষ আর 18% নারী। এর বাইরে একটি বড় অংশ রয়েছে গৃহকর্মী, যারা বঞ্চিত হচ্ছে শিক্ষা আর সামাজিক অধিকার থেকে। আনুষ্ঠানিক
পোশাক খাত, ট্যানারি সহ আরো অন্যান্য যে ঝুঁকিপূর্ণ সেক্টরগুলো আছে, ওয়েলবিং, ট্রান্সপোর্ট সেক্টর এবং অন্যান্য এই সেক্টরগুলোতে শিশুরা কাজ করে যাচ্ছে। দীর্ঘ সময় ধরে কাজ করে, পারিশ্রমিক পায় না, তারা পড়ালেখার সুযোগ পায় না এবং ধীরে ধীরে দেখা যায় যে এই শিশুরা পড়ালেখা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে একদম লাইফলং একটা পভার্টি সাইকেলের মধ্যে পড়ে যায়। পরিসংখ্যান ব্যুরোর শিশু জরিপ 2022-এর হিসেবে দেশে শিশু শ্রমিকের সংখ্যা 17,76,000। শ্রমজীবী শিশুদের 10,68,000-এ নিয়োজিত ঝুঁকিপূর্ণ শ্রমে। ঝুঁকি নেই এমন কাজের সঙ্গে যুক্ত রয়েছে 7,08,000 শিশু। জলবায়ু পরিবর্তন, পরিবারের আয় কমে যাওয়া আর সামাজিকভাবে দরিদ্রতার কারণে এসব শিশু শ্রমের সঙ্গে যুক্ত হয় বলে জানানো হয় অনুষ্ঠানে। বিভিন্ন ধরনের ক্লাইমেট চেঞ্জের কারণে মানুষ মাইগ্রেট করছে, গ্রাম থেকে শহরে আসছে, এক স্টেট থেকে আরেক আসছে, তার যে ইনকাম এবং যে পার্মানেন্ট ইনকাম প্রোটেকশন এটা কমে যাচ্ছে, সেটা একটা বড় কারণ। তারপরে আমার বাসায় যে গৃহকর্মী, সে দেখা যায় যে কাজের সময় তার মেয়েটাকে সাথে করে নিয়ে আসে, তার মেয়েটার বয়স হয়তো 8 বা 9, তখন হয়তো আমরা খেয়াল করি না সে কি স্কুলে যাচ্ছে নাকি যাচ্ছে না। আপনার গৃহকর্মী কাজ করতে পারে, কিন্তু ওই শিশুটা তো এখানে কাজ করাটা ঠিক হবে, কারণ সে তো স্কুলে যেতে পারছে না। এই ধরনের নর্মালাইজেশন সোসাইটিতে কালচারালি আমাদের হয়ে গেছে, যেটা একটা থ্রেট। এমন বাস্তবতায় শিশুশ্রম নিরসনে বেশ কিছু উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে 2,84 কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে, যার আওতায় 1 লাখ শিশুকে 6 মাস উপানুষ্ঠানিক শিক্ষা এবং 4 মাস মেয়াদী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 1 লাখ শিশুকে শ্রমের বাইরে আনার লক্ষ্যে নেওয়া হয়েছে নতুন প্রকল্প। শিশু শ্রম নিরসনে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য একটি বড় প্রকল্প গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে প্রকল্পটি ডিপিপি পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয়েছে। এখানে আমরা 1 লক্ষ শিশুকে তাদের এই শিশু শ্রম নিরসনকল্পে এই প্রকল্পের আওতায় নিরসন করার ইনশাল্লাহ ব্যবস্থা করতে পারব। কর্মশালায় জানানো হয়, ইতিমধ্যে ট্যানারি, জাহাজ এবং সিরামিক সহ 8টি খাতকে শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হয়েছে। 2025 সাল নাগাদ দেশ থেকে শিশুশ্রম সম্পূর্ণ নির্মূলের লক্ষ্য সরকারের। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। টেকসই উন্নয়নের জন্য সমুদ্র সম্পদকে কাজে লাগানোর তাগিদ দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে আয়োজিত সুনীল অর্থনীতি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে একথা বলেন তিনি। আলোচনায় বক্তারা বলেন, সরকার, উন্নয়ন সহযোগী বেসরকারি খাত এবং আন্তর্জাতিক সম্প্রদায় মিলে একত্রে কাজ করলে সমুদ্র সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা সম্ভব। বাংলাদেশের সমুদ্র সীমার আয়তন প্রায় 1,21,000 বর্গ কিলোমিটার, যার মধ্যে 10%-এরও কম অংশের সম্পদ আহরণ করা যাচ্ছে। হিসেব বলছে দেশের সমুদ্র সীমায় তেল, গ্যাস সহ মূল্যবান সম্পদ উত্তোলন, মৎস্য আহরণ, বন্দর সুবিধা সম্প্রসারণ এবং সমুদ্রকেন্দ্রিক পর্যটন শিল্পকে এগিয়ে নিতে পারলে 2030 সাল নাগাদ সমুদ্রকেন্দ্রিক অর্থনীতি দ্বিগুণ হয়ে $3 ট্রিলিয়ন উন্নীত হবে। এসব কথা উঠে আসে সুনীল অর্থনীতি নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে। Innovative financing solutions are key to enhancing ocean and coastal preservation, which we really need in Bangladesh because we are so climate vulnerable, and increasing clean water resources, which we also need. And Blue Finance has a huge potential to help realize these goals. অর্থ প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ব্লু বন্ড ও ব্লু লোন ইস্যু করেছে, বাংলাদেশেও এক্ষেত্রে পিছিয়ে নেই। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং IFC দেশে ব্লু বন্ড চালু করার লক্ষ্যে চুক্তি করেছে। Public private partnerships are crucial for financing and implementing blue economy projects. These collaborations leverage the strengths and resources of both the public and private sectors, enabling them to undertake larger and more complex initiatives than either could alone. They can facilitate and make private investment in ports, harbors, renewable energy facilities, and marine resources with sustainability standards. এদিকে সম্মেলনে শিল্পমন্ত্রী জোর দেন সমুদ্রের পরিবেশ সুরক্ষায় কার্যকর ও টেকসই সমাধানের উপর। তিনি বলেন, দূষণ সমুদ্রের স্বাস্থ্য ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। This is one of the best opportunities now to explore this blue economy and work, this ocean, and how to preserve this, how to make it for the use of our economy in the national perspective. And we need to research so that pollution and other things, those who are happening, these things damaging the debris, metal, plastic, these things. মন্ত্রী বলেন,
প্লাস্টিক দূষণ, রাসায়নিক দূষণ, ভারী ধাতুজনিত দূষণ, তেল ছড়িয়ে পড়া এবং সামুদ্রিক দুর্ঘটনা সহ বিভিন্ন ধরনের দূষণের কারণে সমুদ্রের স্বাস্থ্য মারাত্মক সংকটের মধ্যে রয়েছে। We have to be very specific so that we come to a solution and the government can support. সুনীল অর্থনীতির সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে হলে সামুদ্রিক দূষণকে আরও গুরুত্বের সাথে দেখতে এ বিষয়ে আরও গবেষণা তাগিদ দেন বক্তারা। নুরুন নাহার উইলি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। টিকিট কাউন্টার না থাকায় জনপ্রিয়তা পাচ্ছে না এয়ারপোর্ট শাটল বাস সার্ভিস। প্রতারিত হতে পারেন এমন আশঙ্কায় নতুন এই সেবা নিতেও ভয় পাচ্ছেন বিদেশ ফেরত কর্মী ও তাদের স্বজনরা। তাছাড়া রেল স্টেশন, বাস স্টপেজ কোথাও নেই প্রচার, ফলে যাত্রীর অপেক্ষায় দিনভর বসে থাকছে বিআরটিসির 2টি বাস। রিপোর্ট করেছেন নিয়াজ মোর্শেদ। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর উপস্থিতিতে গত 26শে জুন উদ্বোধন করা হয় এয়ারপোর্ট শাটল বাস সার্ভিস। বিদেশগামী বা বিদেশ ফেরত যাত্রীদের যাতায়াতের ভোগান্তি দূর করতে বিমানবন্দর থেকে উত্তরার জসিমউদ্দিন মোড় ঘুরে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন হয়ে আবার বিমানবন্দর, দিনভর এই রুটে চলাচল করবে বাস। উদ্বোধনের পর কেমন চলছে বিশেষ এই সার্ভিস দেখতে যাই বিমানবন্দরে। দেখা যায় প্রায় 1.25 কিলোমিটার দূরের রেল স্টেশন থেকে ভারী ব্যাগ মাথায় করে বয়ে নিয়ে আসছেন অনেকেই। কেন বিআরটিসির বাসে এলেন না? আমরা তো বাসে এখানে নামছি, নামেও নাইটে যাইতে মাসেরি এটাই। বিআরটিসিতে গেলে সুবিধা হতো না? হ্যাঁ হইতো না। গেলেন না কেন? জানি না তো আগে, বাস ছাড়তে জানে না। যারা বিদেশ থেকে ফিরছেন তারাও ভারী বোঝা মাথায় করে যাচ্ছেন দূরের রেল স্টেশনে। কেন? আমরা জানি না তো বিআরটিসি বাস কোন জায়গায় যাইব ওটা। এইখান থেকে এই যে এই রাস্তা নিয়ে আসবে, এই রাস্তা নিয়ে আসবে। ও তাই বলছি, রেল স্টেশনে যাব, এখান থেকে ট্রেনে যাব। এয়ারপোর্টের টার্মিনাল, বাস স্টপেজ বা রেলওয়ে স্টেশন তন্ন তন্ন করে খুঁজেও নতুন এই শাটল বাস সার্ভিস সম্পর্কে একটি পোস্টার বা ব্যানার চোখে পড়েনি। আপনার কাছে জিজ্ঞেস করলাম, আপনি বলতেছেন যে বাস এভাবে সার্ভিস দেয়, আমরা এর আগে কখনো শুনিনি, তো এই ফার্স্ট টাইম শুনলাম। বিআরটিসির মাঠ পর্যায়ের কর্মীরা জানান, টার্মিনালে বাস ঢুকতে না পারা, টিকিট কাউন্টার না থাকা সহ নানাবিধ প্রতিবন্ধকতা রয়েছে। আমাদের উপর রাস্তাটা না পাওয়ার কারণ হচ্ছে যে বিমানবন্দরে মানুষের লাগেজ এদিক সেদিক হয়ে যায়, বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়, যার কারণে মানুষ এখনও ভীত। আমরা ব্যানারের মাধ্যমে যদি দিতে পারি এবং কাউন্টার থাকে এবং লাগেজ নিয়ে যেন ট্রলি নিয়ে সুন্দরভাবে এই জায়গাটায় পৌঁছাতে পারে, সেই ব্যবস্থাটা করে দিলে যাত্রীরা অনেকেই আগ্রহী। অনেকেই বলছেন বড় বাসের পরিবর্তে ছোট বাস হলে দ্রুত যাত্রী পূর্ণ করে ছেড়ে দিতে পারত। এখন অপেক্ষায় থাকতে হয় যাত্রী পূর্ণ হওয়ার। দেশে ফিরে সবাই চায় দ্রুত বাড়ি পৌঁছাতে, বাসে বসে কেউ অপেক্ষা করতে চায় না। নিয়াজ মোর্শেদ, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 33 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5373-এ। বেচাকেনা হয়েছে 539 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 241টির, কমেছে 97টির, আর অপরিবর্তিত আছে 57টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকে মার্কেট পজিটিভলি ক্লোজ হয়েছে। ইন্ডেক্স প্রায় 34 পয়েন্টস বেড়ে এখন দাঁড়িয়েছে 5374 পয়েন্টসে, এবং মার্কেটের টার্নওভার ছিল প্রায় 500 কোটি টাকার মতো। অর্থাৎ মার্কেট ইনভেস্টাররা যথেষ্ট পার্টিসিপেট করছিল না আজকে। পার্সেন্টেজ ওয়াইজ আজকে প্রাইস বেড়েছে 60% কোম্পানি, প্রাইস কমেছে 26%, এবং অপরিবর্তিত ছিল মাত্র 14% কোম্পানির প্রাইসে। এবং সেক্টরাল পারফরমেন্সের দিক থেকে আজকে সবচেয়ে বেশি টার্নওভার ছিল ফার্মাসিউটিক্যাল সেক্টরে, ফলোড বাই ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং টেক্সটাইল সেক্টর। ওভারঅল মার্কেট কিছুটা পজিটিভলি এগিয়েছে বলে আমরা মনে করি এই মুহূর্তে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা ফি দ্বিগুণের বেশি বাড়িয়েছে অস্ট্রেলিয়া। এখন থেকে বিদেশি শিক্ষার্থীদের ভিসা ফি দিতে হবে $1600 অস্ট্রেলিয়ান। বাড়তে থাকা অভিবাসীর সংখ্যা নিয়ন্ত্রণে এমন পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। আন্তর্জাতিক শিক্ষার্থীদের বাড়তি ফি কার্যকর হয়েছে 1 জুলাই থেকে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 2022 সালে কোভিড-19 বিধিনিষেধ তুলে নেওয়ার পর অভিবাসীর সংখ্যা বাড়তে থাকে অস্ট্রেলিয়ায়। রেকর্ড পরিমাণ বাড়তে থাকে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যাও। পরিসংখ্যান বলছে, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা দাঁড়িয়েছে 7,13,144 জনে। 2023 সালের সেপ্টেম্বরেও যা ছিল 6,64,178 জন। এমন অবস্থায় বিদেশি শিক্ষার্থীদের হার নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপ শুরু করে অস্ট্রেলিয়া সরকার গেল বছরের শেষ দিক থেকে। চলতি বছরের মার্চে বিদেশি শিক্ষার্থীদের ভিসার ক্ষেত্রে বেশি জোর দেওয়া হয় ইংরেজি ভাষার দক্ষতাকে।
মে মাস থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন সঞ্চয়ের পরিমাণও বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। আগে যেখানে সঞ্চয় দেখাতে হতো 24,505 অস্ট্রেলিয়ান ডলার, তা বাড়িয়ে কমপক্ষে 29,710 অস্ট্রেলিয়ান ডলার নির্ধারণ করা হয়। এবার শিক্ষার্থীদের ভিসা ফি দ্বিগুণ করল অস্ট্রেলিয়া। চলতি মাস থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা ফি 710 অস্ট্রেলিয়ান ডলার থেকে বাড়িয়ে 1,600 অস্ট্রেলিয়ান ডলার নির্ধারণ করা হয়েছে। ফলে যুক্তরাষ্ট্র ও কানাডার মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের আবেদন অনেক বেশি ব্যয়বহুল হয়ে উঠেছে। ভিসা সংক্রান্ত কিছু ত্রুটির কারণে বিদেশি শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ায় থাকার সময়সীমা বাড়াতে পারত। সেগুলো বন্ধ করার পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে দেশটির সরকার। এ বিষয়ে এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন নিয়মগুলো দেশটির আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাহায্য করবে, যা অভিবাসন ব্যবস্থাকে আরও কার্যকর ও সংহত করবে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকুন।